হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা ভালো আছেন। তো আজকের আলোচ্য বিষয় থাকছে গত 2020 সালে যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নপত্র নিয়ে। এই প্রশ্নপত্রটি এই কারণেই নিয়ে আসা হলো কারণ আগামী দিনে বা 2025 সালে তোমরা যে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ সেক্ষেত্রে এই 20 সালের প্রশ্ন থেকে অবশ্যই তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পাবে এবং কটি এমসিকিউ আসে এসকিউ সেগুলো বলে দিচ্ছি। 14টি এমসিকিউ, 6টি এসকিউ, 6টি শূন্যস্থান, 6টি এক কথায়, 4টি ডান স্তম্ভ বাম স্তম্ভ, এরকম মিলিয়ে আমাদের 36টা এক নম্বরের প্রশ্ন থাকে, 36 থেকে 36 নাম্বার। তো প্রথম এক নম্বর প্রশ্নে আমাদের সঠিক উত্তর 14টি করতে হয়। সেই সঠিক উত্তরগুলি নির্বাচন করো এবং লিখতে হবে, সেগুলি পরপর বলে দেওয়া হচ্ছে, তোমরা মিলিয়ে নাও। একের এক দাগে প্রশ্ন এসেছিল, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানি উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে আহবিকার, পর্যায়ন প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া, পুঞ্জক্ষয়। তো এখানে সঠিক উত্তর পুঞ্জক্ষয়। দেখো, আহবিকার যে প্রক্রিয়ায় শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় দূরে সরে যায় বা অপসারিত হয় বা স্থানান্তরিত হয় তাকে আহবিকার বলে। পর্যায়ন প্রক্রিয়া কি বলা হয়? যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে ক্ষয়, বহন ও সঞ্চয় কাজের মধ্যে কোনো ভূমিরূপের মধ্যে সমতল বা সামঞ্জস্য প্রক্রিয়া তৈরি হয় তার নাম হচ্ছে পর্যায়ন প্রক্রিয়া। অন্তর্জাত বলা হচ্ছে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে পৃথিবীর অভ্যন্তরীণ প্রাকৃতিক যে শক্তিগুলি আছে ভূমিরূপের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে অন্তর্জাত প্রক্রিয়া বলে। তো এক্ষেত্রে এই তিনটা উত্তর ভুল। সঠিক উত্তর আমাদের এখানে মাটি ও শিলাস্তর নেমে আসলে তাকে আমরা পুঞ্জক্ষয় বা পুঞ্জিতক্ষয় বলি। তারপর একের 2 নম্বর দাগে প্রশ্নে বলা হয়েছে, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ টিলা বা পাহাড় অবশিষ্টাংশ হিসেবে থেকে যায়, এদেরকে কি বলে? তো এদেরকে এনসেলবার্স বলে। ভিডিওটি বড় না করার জন্য তোমাদের সঠিক উত্তরটি খালি বলে দিচ্ছি, দেখে নাও। একের 3 দাগে অশ্ব অক্ষাংশ অবস্থিত নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে না উপক্রান্তি উচ্চচাপ বলয়ে, মেরুবৃত্ত প্রদেশ নিম্নচাপ বলয়ে না মেরু উচ্চচাপ বলয়ে? তো সঠিক উত্তর উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে। তোমাদের যেন ক্লাসটি দেখতে অসুবিধা না হয় সেজন্য উত্তরগুলো দাগিয়ে দেওয়া হয়েছে, স্ক্রিনশট করে তোমরা পরে পড়ে নিতে পারবে, সেজন্য উত্তরগুলো দাগিয়ে রাখা হয়েছে, দেখে নাও। 4 নম্বর প্রশ্নে, দিন রাতে তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি হয় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে না উষ্ণ মরু অঞ্চলে? তো সঠিক উত্তর উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে। 5 নম্বর দাগে বলা হয়েছে, সমুদ্র স্রোতের সৃষ্টি যেটির উপর নির্ভর করে, বায়ু প্রবাহের উপর না পৃথিবীর পরিক্রমণের উপর না মগ্নচড়া না সবকটি প্রযোজ্য? তো এক্ষেত্রে আমরা নির্ভরশীল যখন বলেছে তো প্রায় সব ক্ষেত্রেই কার্যকলাপ সাধন করে, তো সবকটি হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু এক্ষেত্রে সঠিক উত্তর বোর্ড নিয়েছিল বায়ু প্রবাহের উপর। তো সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণই হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর নিয়ত বায়ু প্রবাহের জায়গায় বায়ু প্রবাহ। 6 নম্বর দাগে কোনো স্থানের জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায় 2 ঘন্টার বেশি, 6 ঘন্টার বেশি, 4 ঘন্টার বেশি, 8 ঘন্টার বেশি? তো 6 ঘন্টার উপরে হয়, তো সঠিক উত্তর 6 ঘন্টার বেশি। 7 নম্বর প্রশ্নে, যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় পরিস্রাবক, ঘূর্ণায়ন না তড়িৎ অধক্ষেপণ না স্কারবার না আস্তরণযুক্ত অ্যালুমিনা? তো সঠিক উত্তর স্কারবার। তারপর ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হলো? তো কর্কটক্রান্তি রেখা। আমাদের পশ্চিম ভারত গুজরাট থেকে অরুণাচল প্রদেশ পূর্ব ভারতে কর্কটক্রান্তি রেখা 8টি রাজ্যের উপর বিস্তৃত। তো সঠিক উত্তর কর্কটক্রান্তি রেখা। গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম হলো কলেরু, পুলিকট, চিল্কা না ভেম্বানাথ? তো সঠিক উত্তর কলেরু হ্রদ। 10 নম্বর প্রশ্নে, ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো কূপ ও নলকূপ, জলাশয়, খাল, ফোয়ারা? তো সঠিক উত্তর কূপ ও নলকূপ। তারপর 11 নম্বর দাগে ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় গ্রীষ্ম, শরৎ, বর্ষা না শীতকালে? তো সঠিক উত্তর শীতকালে। 12 নম্বর প্রশ্নে, সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন ইক্ষু চাষে, চা চাষে, পাট চাষে না কফি চাষে? সঠিক উত্তর ইক্ষু চাষ বা আখ চাষে। তারপর 13 নম্বর প্রশ্নে, পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত জোনপুটে, কলকাতায়, শঙ্করপুর না হলদিয়ায়? তো সঠিক উত্তর হলদিয়ায়। তারপর 14 নম্বর প্রশ্নে, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো বাদামি না কালো না লাল না নীল? তো সঠিক উত্তর হচ্ছে বাদামি। দেখো, তাহলে কি বুঝতে পারলাম? প্রাকৃতিক ভূগোল থেকে আমাদের বহির্জাত প্রক্রিয়া থেকে 1, 2 এই দুটো প্রশ্ন এসেছে। অশ্ব অক্ষাংশ, দিন রাত
এই দুটো বায়ুমণ্ডল থেকে, সমুদ্র স্রোত এবং জোয়ার ভাটা এই দুটো 3 নম্বর প্রশ্নে বায়ুমণ্ডল থেকে। যানবাহন এটা আমাদের 4 নম্বর বর্জ্য ব্যবস্থাপনার যে চ্যাপ্টার রয়েছে 4 নম্বর চ্যাপ্টার থেকে। এবং প্রাকৃতিক ভূগোল থেকে প্রায় 7টা প্রশ্ন এসেছে এবং অর্থনৈতিক বা আঞ্চলিক ভূগোল থেকে এই 7টা প্রশ্ন দিয়েছে। তো এই প্রশ্নগুলো ধরতে শিখতে হবে, যখনই ধরতে পারবে তখনই কিন্তু এমসিকিউ প্রশ্নের উত্তর ভুল তোমরা করবে না। তারপর নেক্সট পেজ কি বলা হয়েছে, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলিখ। তো দেখো আমি এখানে যেটা সত্য সেটা সু এবং যেটা মিথ্যা সেটা অ লেখা হয়েছে, কারণ তোমাদের পরীক্ষায় এভাবেই লিখতে হবে। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভাগীরথী অলকানন্দা নদীর মিলনস্থল হলো দেবপ্রয়াগ, অবশ্যই সু। গঙ্গা ভাগীরথী অবশ্যই অনেকগুলো প্রয়াগ রয়েছে, সেগুলো অবশ্যই তোমাদের দেখতে হবে। তো সঠিক উত্তর সু। মিস্টাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত হয়, মিথ্যা। কেননা কারণ মিস্টাল একটি শীতল বায়ু, এখানে উষ্ণ দেওয়ার কারণে মিথ্যা। এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়, অবশ্যই বন্যার সৃষ্টি হয়তো সু। সত্য। সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরেখিক অবস্থানে সিজিগি বলে, অবশ্যই সত্য। সূর্য, চাঁদ, পৃথিবী যখন 180 ডিগ্রি সরলরেখায় অবস্থান করে তাকে সিজিগি বলা হয়। তারপর পুনর্বীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা হয় বা করা যায়, অবশ্যই রিসাইকেলিংয়ের মাধ্যমে যে প্রক্রিয়াগুলো রয়েছে তার মাধ্যমে পুনর্বীকরণ করা যায়, তো সত্য। তারপর 6 নম্বর শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি, পলি ও বালি গঠিত মৃত্তিকাকে বেড বলে না। আমরা জানি পাঞ্জাবের যে নবীনযুক্ত পলি মাটি রয়েছে তাকে বলা হয় বেড, এবং গাঙ্গেয় সমভূমির প্রাচীনকে বলা হয় তোমার ভাঙ্গর, এবং গাঙ্গেয় সমভূমির নবীন পলিযুক্ত মাটিকে বলা হয় খাদার। আর যদি পাঞ্জাব দিত তাহলে অবশ্যই বেড সত্য হতো। তো এক্ষেত্রে আমাদের শিবালিক পর্বত কখনোই বেড নামে পরিচিত নয়, নবীন নয়। তারপর উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার করা আবশ্যিক, অবশ্যই উপগ্রহ থেকে চিত্র যখনই দরকার তখন কম্পিউটারের সাহায্য নিতে হয়, তো সত্য সু। তারপর শূন্যস্থান বলেছে কি উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, অর্থাৎ সঠিক উত্তরটি বাছাই করে লিখতে হবে। 1 নম্বর প্রশ্ন বলেছে আহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কাজের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে ড্যাশ বলা হয়, নগ্নিভবন বা ডেনুডেশন বলা হয়। তো শূন্যস্থানের জায়গায় নগ্নিভবন, এটাই হচ্ছে উপযুক্ত উত্তর। তারপর 2 নম্বর প্রশ্নে মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যানের সৃষ্টি হয়। তো বায়ুর ক্ষয়কার্যের যে প্রক্রিয়া অপসারণ, তার ফলে মরুদ্যানের সৃষ্টি হয়। অপসারণ বা ক্ষয়কাজ যেটাই লিখবে সেটাই সঠিক উত্তরে পরিণত হবে বা নিতে হবে বোর্ডকে। তারপর 3 নম্বর প্রশ্নে বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ অবশ্যই বৃদ্ধি পায়, তাহলে সঠিক উত্তর বৃদ্ধি। 4 নম্বর প্রশ্নে সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে ড্যাশ স্রোতরূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তো আন্তঃস্রোত বা অন্তঃস্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে চলে যায়। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হলো NS-44, আগে ছিল NS-7, তো বর্তমানে NS-44। NS লেখা আছে, 44 লিখলেই সঠিক উত্তর। তারপর 6 ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা দেশে অবস্থিত। তো ভারতীয় মহাকাশ গবেষণা অবশ্যই কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে অবস্থিত, যেখানে চন্দ্রযান 3 আমাদের সাফল্য লাভ করলো শ্রীহরিকোটা থেকে। তারপর 7 নম্বর বৈদ্যুতিক বর্জ্যকে সংক্ষেপে ড্যাশ বলা হয়, তো ই বর্জ্য বলা হয়। ভাঙ্গা টিভি, ভাঙ্গা রেডিও, মোবাইল এগুলোকে ই বর্জ্য রূপে পরিণত করা হয়। তারপর 2-3 পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? আলাস্কার হুবার্ড। ভূপৃষ্ঠের কোনো অঞ্চলের উপর বায়ুমণ্ডলের প্রথম ওজন গহ্বর আবিষ্কৃত হয়েছে? অ্যান্টার্কটিকা। পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথের নাম কি? ভোরঘাট। তারপর কেরালার উপকূলের হ্রদগুলিকে স্থানীয় ভাষায় কী বলে? কয়াল। ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম কি? কুঞ্চিকল বা যোগ জলপ্রপাত। ভারতের কোন শহরের প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয়? কলকাতা, 1984 সালে। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। সংক্ষেপে ইউপি লেখা হয়েছে। পুরো চিত্র কী রূপে প্রকাশ করে? এফসিসি রূপে। বাম দিকের সাথে ডান দিক মেলাও। দেখতে পাচ্ছ রত্না একটি উচ্চ ফলনশীল ধানবীজ, স্বল্পবর্গীয় অরণ্য একটি পাইন। রেলের বগি নির্মাণ কেন্দ্র হলো পেরাম্বুর এবং লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর হলো মারমাগাঁও। তো এই ছিল আজকের আলোচ্য বিষয়। অবশ্যই তোমরা এই প্রশ্নগুলি ভালো করে দেখে যাবে। 2025 সালের
মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসকিউ, শূন্যস্থান এবং ডান স্তম্ভ বাম স্তম্ভে এক কথায় প্রশ্ন থাকলেও তোমরা অবশ্যই পরীক্ষার আগে এই প্রশ্নগুলি বারবার রিভাইজ করে যাবে। এছাড়াও